তো বিলিডের ওয়েব আইটেমের জন্য আপনাদের মেবি বলছিলাম, আপনারা মেবি মনেও রাখতে পারেন বা ভুলেও যেতে পারেন। সেটা হচ্ছে ওয়েব আইটেমের জন্য কোনো বিলিড এরিয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের বিলিড এরিয়া কিসের জন্য দরকার? দরকার হচ্ছে প্রিন্ট আইটেমের জন্য। কেন বিলিড দরকার? কারণ প্রিন্ট আইটেমের ডিজাইন গুলো পেপারে বা কোনো কিছুর উপরে ডিজাইন করার পর সেগুলো কাটা হয়, প্রিন্ট করার পর সেগুলো কি করা হয়? কাটা হয়। এবং সেজন্যই আমাদের কি দরকার? বিলিড এরিয়া দরকার। আর ওয়েব আইটেমের কোনো ডিজাইন তো আর কাটা লাগে না, ওগুলো তো আপনার ডিভাইসে ইউজ করা হয়। তো সেক্ষেত্রে ওয়েব আইটেমের কোনো কিছুতে আমাদের বিলিড এরিয়ার দরকার নেই, তবে সেফটি মার্জিনের অবশ্যই দরকার আছে। তো প্রিন্ট আইটেমের জন্য এখানে দেখেন অটোমেটিক যে ইউনিটটা সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে পয়েন্টস, বাট আমরা পয়েন্টটা এখান থেকে চেঞ্জ করে ইঞ্চিতে নিয়ে যাবো সবসময়। ঠিক আছে, আর এখান থেকে বিলিড দেবো কত? 0.125 ইঞ্চি। আমরা ফটোশপে বিলিড দিতাম কত? 0.25 0.25 ভাই, আর এখানে দিলাম কত? 0.125 125। এটা এটা কি কারণে ভাই? 100 বেশি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের চেয়ে ফটোশপের ডাবল দেওয়া, ঠিক না? তা বলো না ভাই, 100 বেশি আর কি, মানে অনেক বেশি, অনেক বেশি। দ্বিগুণের বেশি। 5 গুণ 5 গুণ। হ্যাঁ, দ্বিগুণের বেশি, মানে 5 গুণ। 5 গুণ কিভাবে একটু বুঝলেন তো? আমি তো দেখতেছি ডাবল, আপনারা 5 গুণ কে কোথায় দিয়ে পাইলেন একটু বলেন তো? ইলাস্ট্রেটর 125। হায় রে আল্লাহ, আপনাদের তো এখন দেখতেছি আপনাদের ওই অঙ্ক প্রাইভেট পড়ানো লাগবে, নাহলে তো হবে না। 0.125 কে 2 দিয়ে গুণ করেন তো কত হয়? 0.125 কে এটা গুণ দিলে হবে না, ভাগ দেন। ভাগ দিলে জিনিসটা কি বুঝতে পারবেন। 0.125 কে 2 দিয়ে ভাগ দেন। ভাই 0.0625 হয়। ভাইয়া 2 গুণ দিলে 0.0625। 2.25 হয়, 0.25। ঠিক আছে ভাইয়া, গুণ দিলে 0.25 হয়। 0.25 হয় না? জি ভাইয়া, গুণ দিলে। দাঁড়ান, তাহলে আমার এখানে কি গুণ 2। 0.025 হয়। ঠিক আছে, ভাগ না, ঠিক আছে, সরি, গুণ গুণই ঠিক আছে। তাহলে 0.125 কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 0.025। 0.025 হয় না 0.25 হয়? 0 পাইছেন কি এবার? কত দিয়ে ভাগ দিচ্ছেন? 2 দিয়ে না কত দিয়ে গুণ দিচ্ছেন? 2 ও দিয়ে না? আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক আছে, 0.25। আমার একটা এক আর কি শূন্য বেশি পড়ছিল। ওকে, তাহলে এখন বলেন তো, আপনারা ম্যাথমেটিক্সে তো কাঁচা কান। 0.125 0.125 বড় না 0.25 বলো বলেন? 0.25 বড় ভাইয়া। একই একই। ও একই একই বিষয়। ও না না না, 0, এটা ছোট। 0.25 বড় 0.25 হইছে 0.125 এর ডাবল। ডাবল। ডাবল, গুড। 5 গুণ বলছিলেন কে কে? ভাই আমি বলছিলাম। আরো অনেকে বলছিল 5 গুণ বলছিলেন, তাও কি ভাই আমিও বলছিলাম। 0.25 এর চেয়ে মানে 0. আপনারা কি মনে করছেন যে 0.25 হচ্ছে কি 0.125 এর চেয়ে ছোট, সেটা মনে করছিলেন না? জি ভাইয়া, ছোট মনে করছিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আসলে কি ছোট? 0.125 বড় না না ভাই, 0.25 বড়? 0.25 টা বেশি আর কি, বড় আর কি। কিভাবে বেশি এলাম আমার একটু বুঝান তো। ওই যে গুণ করলাম। গুণ করছেন, এটা বড় কিভাবে? একটু দেন, যুক্তি দেন। 0.125 যোগ ভাইয়া 0.125 যোগ করলে, মানে 0.25 হইছে দুইটা যে যোগ করলে 0.25 হইছে মানে ভাইয়া 0.25 পয়েন্টের পর হয়। যত বড় সংখ্যা হয় তত মানটা ছোট হয়। এক্স্যাক্টলি রাইট। পয়েন্টের পর যত একজনে বলে না না, ওইটা তো মাইনাস। ভাই নিবিড় ভাই সব খালি তালে তালে দৌড়ে। আরে ভাই একটু বলতে দেন। 0.25 বলতে 0.250 বা 250 মতো বোঝায়, আর এই জায়গায় 125, 250 চাইতে 125 কম না? সহজ। একজনে ভুল বলছে আর একজনে তাতে তাল দেয়। বাচ্চা চাইতেই যে মনে হয় সঠিক। দেখেন আমি আপনাদের কিছু দেখাই। 0.25 এটাও যা
0.250 একই কথা, বুঝছেন? 0.250 এবং 0.25 একই কথা। দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং সংখ্যার শেষে যদি আপনি শূন্য যতগুলোই বাড়ান, এগুলোর কোনো দাম নাই যদি শেষে আর কোনো সংখ্যা না থাকে, বুঝছেন? এর কোনো দাম নাই। আর 0.125, এখন আমি যদি এই 25 এর পরে যদি একটা শূন্য নিই, বুঝলেন? এখন দেখেন, এখন হিসাবটা বুঝতেছেন কিনা? এখন 0.125 এসে 0.25 কি দ্বিগুণ না? এখন বুঝছেন? দ্বিগুণ দ্বিগুণ, অর্ধেক আর দ্বিগুণ। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে এই যে শূন্যটা, এই শূন্যটার কোনো দাম নাই। দাম নাই কেন? কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং সংখ্যার শেষের দিকে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো দিলেও যা, না দিলেও তাই, বুঝছেন? অথবা যার ভাইয়া কারণে 5 এর নিচে থাকলে এটা দাম নাই। 5-এর নিচে থাকলে আপনার দাম আছে, নাই বলতে কি আপনার দাম আছে। যদি আপনি অনেকগুলো সংখ্যা লিখে রাখতে চান তাহলে দাম আছে, কিন্তু যদি খুব সূক্ষ্ম হিসাব করেন সেক্ষেত্রে দাম আছে। কিন্তু যদি মনে করেন যে যদি আপনি এটা একটা ইকুয়াল হিসাবে আসেন, যে অনেকগুলো মনে করেন যে পাইয়ের মান তো মনে করেন যে কোনো শেষ নাই, আছে আনলিমিটেড না? জি ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, পাইয়ের মান। তো পাইয়ের মান হচ্ছে, আপনি দেখেন যখন আপনি 2 ঘর রাখতে যাবেন তখন কি হবে? তখন 2 ঘর সংখ্যা, অর্থাৎ এই যে 25 মনে করেন যে আছে, 25 এর পরে 3.14। হ্যাঁ 3.1417, তো হ্যাঁ তো 0.25 এর পর এখানে যদি 4 থাকতো তাহলে কি হইতো? তাও 0.25 লিখলেও সমস্যা হইতো না, বুঝছেন? কিন্তু যদি 0.25 এর পর যদি 5 বা 6 থাকতো তাহলে যদি এটা 2 সংখ্যা লিখতে চান তাহলে 0.26 0.6 লিখতে হবে। 0.26 লিখতে হইতো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা ম্যাথমেটিক্যাল টার্মের ভিতরে গেলে আর আজকে বলতে পারবো না, বাদ দিই। আলিম ভাই আপনি তো ভাই ম্যাথ সেই বুঝান ভাই। হ্যাঁ ভাই, পড়বেন, প্রাইভেট পড়বেন না? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই এখানে? মানে এটা বোঝানোর কারণ ছিল যে আপনারা 0.25 আর 0.125 এর ভিতরে একটা তালগোল পাকাই করছেন, এই কারণে এটা বুঝাইলাম। তো এখন দেখেন, ভাইয়া ওয়েবের জন্য তাহলে 1 to 5 আমরা ব্লিড এরিয়া নিব সবগুলো। ওয়েবের জন্য আগেই তো বলছি, ওয়েবের জন্য কোনো ব্লিড এরিয়ার দরকার নাই। আমাদের ব্লিড এরিয়ার দরকার শুধুমাত্র প্রিন্ট আইটেমের জন্য। এটা Print ভালোভাবে আইটেম। লিখে রাখেন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাদের ওয়েব আইটেমের জন্য কোনো ব্লিড এরিয়ার দরকার নাই, সেখানে হবে একদম 0, ঠিক আছে? আমাদের ব্লিড এরিয়ার দরকার কিসে? শুধুমাত্র প্রিন্ট আইটেমের জন্য। কথা কি বুঝছেন? শুধুমাত্র কিসের জন্য? প্রিন্ট আইটেমের জন্য। প্রিন্ট আইটেমের জন্য আমরা ব্লিড এরিয়া কত নেব? হালিম ভাই, হ্যাঁ বলেন। লোগো তো অনেক সময় মানে প্রিন্ট হিসেবে ইউজ করা হয়, আবার অনেক সময় দেখা যায় ওয়েবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কোনটা ই করা হবে? লোগোর জন্য যদি আপনি ডিজাইন করেন কোনো নিতে হবে না, ব্লিড এরিয়া নিতে হবে না, ঠিক আছে? লোগোর জন্য যদি আপনি করেন, লোগো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি 8 বাটন কোনো ব্লিড এরিয়া নিয়ে হবে। এখন 0.125 হচ্ছে 0.25 এর চেয়ে ছোট, ঠিক না? কতটুকু ছোট? অর্ধেক। 0.25 এর অর্ধেক হচ্ছে 0.125। তাহলে আমরা ফটোশপে নিছিলাম 0.25 আর এখানে নিলাম তার অর্ধেক, এর কারণটা কি? তাহলে কি কারণ হচ্ছে ভাই ফটোশপে টপ আর বটম দুই ভাবে নিতে হইছে ভাই, এটা টপে বাড়তেছে এটা বটমে বাড়তেছে, এই জন্য দুই পাশে ভাগ ভাগ করে নিতেছি। গুড। এখানে টপ এবং বটম এই দুইটা যোগ হবে, বুঝছেন? তো 0.125 আর 0.125 যদি যোগ করেন তাহলে কত হবে? 0.25 হয় না? বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া। ভাই বুঝছি ভাই। আমরা যখন দুই পাশে। ফটোশপে আমরা যখন ই করছিলাম, কি বলে, আমরা যখন ক্যানভাস সাইজ বাড়াইছিলাম তখন কয় দিকে বাড়াইছিলাম? দুই দিকে। হাইডে এবং ওয়াইডে, ঠিক না? হাইড এবং ওয়াইডে। ওয়াইড দুই জায়গায় মান দিছিলাম, বাট এখানে মান দেওয়া লাগছে কয় জায়গায়? 4 1, জায়গায়। 2, 3, 4। বুঝতে পারছেন? জি জি। এজন্য 4 জায়গায় যেহেতু, আর ওটা যেহেতু 2 জায়গায়, তো ওই হাইডেরটা ভাগ হবে কোথায়? টপে এবং
বটমে, বুঝেন নাই? হাইটে 0.25, ওটাকে ভাগ করে দিলাম টপে আর বটমে, আর ওয়াইডেরটা দিলাম লেফটে এবং রাইটে, কারণ ওয়াইড তো হচ্ছে লেফট এবং রাইট দুইটা মিলাইয়া ওয়াইড, ঠিক না? আর কথা কি মাথা ঢোকে নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? ভাই বুঝছি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। সবাই কি বুঝছেন? সবাই একটু কথা বললেন। হারানা সুলতানা বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। মানে টপ এবং বটম এই দুইটা মিলাইয়েই তো হচ্ছে আপনার হাইট, নাকি? জি ভাইয়া। টপটাও যদি বাড়ান, বটমটাও যদি বাড়ান, দুইটাই যদি বাড়ান, তো দুইটা মিলাইয়েই তো হাইট, জি ঠিক না? ভাইয়া। এবং লেফট মানে বাম সাইড এবং ডান সাইড এই দুইটা মিলাইয়েই তো ওয়াইড, বুঝছেন? তাহলে আমরা তখন এই টপ এবং বটমটা একসাথে নিয়েছিলাম ফটোশপে, যার কারণে 0.125 0.125 এই দুইটা মিলাইয়ে আমরা 0.25 নিয়েছিলাম, এবং ওয়াইডে নিয়েছিলাম কত? 0.25। সেটা লেফটেরটা এবং রাইটেরটা যোগ করে একসাথে আমরা ওয়াইডে লিখে দিয়েছিলাম 0.25। তো এখানে যেহেতু আলাদা আলাদা ভাগ ভাগ করে লিখতেছি মানটা, এজন্য আমরা মনে করেন আলাদা আলাদা ভাবে লিখছি। তার মানে কি আমাদের বিলিড এরিয়া অরিজিনাল কত? 0.25 থাকবে, কিন্তু এখানে আমাদের 0.125 করে কেন দেওয়া লাগতেছে? এটা ভাগ ভাগ করা, বুঝতে পেরেছেন? উপরে নিচে মানে দুইবার নেওয়া লাগতেছে বিধায় অর্ধেক অর্ধেক করে আমরা 0.25 বাড়াইছি আমরা। বাড়াইছি মানে মানে ব্লিড এরিয়া ক্যানভাস বাড়াইলাম আর কি, যে এইভাবে টপ আর বটমে। ভাইয়া ফটোশপে যেখানে আমরা 0.25 মানে মাত্র 2 বার লিখতাম, আর এখানে তো 4 বার লিখতেছি, তো ওইখানে 0.25 কে ওরা ভেঙে ভেঙে উপরে 0.125 করতো আর নিচের দিকেও 0.125 করতো। সেটা এখন ইলাস্ট্রেটর কি ভেঙে ভেঙে দেয়া লাগতেছে, যার কারণে আমাকে ওই মান তো আর পরিবর্তন করতে পারবো না, কারণ 0.25 বিলিড এরিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা মান, বুঝছেন? জি ভাই। তো ওটা তো আর পরিবর্তন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই মানটাই আমরা এখানে ওই 0.25 ব্যবহার করব, তো ভেঙে ভেঙে ব্যবহার করব, বুঝছেন? এখানে ভাই চারদিকে একই মান, ঠিক আছে? চারদিক থেকে এটা মানে ব্লিড হবে, আরো আর কি বড় হবে, এই তো ভাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, চারদিক থেকে সমান ভাবে। আর ওখানে তো হয়তো দিতে হাইট এবং ওয়াইড, হাইট এবং ওয়াইডটা ওখানে টপ আর বটমে অটোমেটিক হয়ে যেত, বেড়ে মানে যেত, ব্লিড হয়ে ভাগ হয়ে যেত, 0.25 আলাদা আলাদা হয়ে যেত। রাইট রাইট রাইট। 0.125 0.125 আলাদা আলাদা হয়ে যেত। আর এখানে কি হয়েছে, আমরা আলাদা আলাদা করেই লিখতেছি, বুঝছেন? সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো, একটু সবাই একটু মন থেকে বলেন তো। জি ভাই ক্লিয়ার ভাই, ক্লিয়ার, আমি একদম ক্লিয়ার। জি ভাই, এটা ক্লিয়ার। ওকে, তাহলে বিলিডেরিয়ান নিয়ে তো আর কোনো ঝামেলা নাই, যে ওখানে কেন 0.25 ব্যবহার করছিলাম এবং এখানে কেন 0.125 ব্যবহার করলাম, এর কারণ হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে আমরা বিলিডেরিয়া কত নিলাম, অ্যাকচুয়াল কত নিলাম বলেন তো একজন। সবাই বললেন না, দাঁড়ান একটু ওয়েট করেন, কেউ বললেন না, আমি জিজ্ঞেস করি। রুমাইয়া তাসফি আপু বলেন, আমরা তাহলে বিলিডেরিয়া কত কত নিলাম, হাইডে এবং ওয়াইডে কত নিলাম বলেন এখানে। আমাদের অ্যাকচুয়াল বিলিডেরিয়া কত নেওয়া হলো, রুমাইয়া তাসফি আপু বলেন। কথা কয় না কায়? রুমাইয়া তাসফি আপু আছেন? জি আছি। বলেন আমরা বিলিডেরিয়া হাইডে কত নিলাম, ওয়াইডে কত নিলাম? কথা কয় না কায়? ভাই আমি মাঝে আবার নামাজ পড়তে গিয়েছিলাম। এখন বলেন বিলিডেরিয়া কত নিলাম, হাইডে কত নিলাম, ওয়াইডে কত নিলাম? কথা বলতেছে না। আচ্ছা দেখি আরেকজনকে জিজ্ঞেস করি, আপনি মিউট যান। তামান্না আক্তার আপু বলেন বিলিডেরিয়া কত নিলাম, হাইডে কত নিলাম, ওয়াইডে কত নিলাম? কি অবস্থা, যার জিজ্ঞেস হয় তো একদমই হয়ে যায়। নিবিড় ভাই বলেন হাইডে কত নিলাম, ওয়াইডে কত নিলাম? হ্যালো আলিম ভাই, হাইটে নিছি আমরা 0.25, ওয়াইটে নিছি 0.25 ভাই। এখানে জাস্ট এখানে টপ বটম লেফট রাইট জাস্ট আপনার ভাগ করে দিয়েছি, ওই অর্ধেক অর্ধেক করে আমরা ভাগ করে দিয়েছি, যাতে চারদিক দিয়ে সমান ভাবে একটা ব্লিড এরিয়া লিখতে পারে, ঠিক আছে? এটাই হলো এখানে মানে মেইন বিষয়। ভাইয়া আমি একটু বলবো। বলেন আপু। হচ্ছে আমি যেটা বুঝলাম আর কি, ওইখানে আমরা ফটোশপে যেটা নিতাম যে স্কেলের মাধ্যমে আমরা ওই যে 0.25 করে চারপাশেই নেওয়া হতো। এখন এই ইলাস্ট্রেটরে হচ্ছে আমাকে আগে থাকতেই এই নিউ ডকুমেন্টসে আমাকে সাইজটা দিয়ে দিতে হচ্ছে টপ বটম লেফট রাইট, অর্থাৎ ওখানে যেখানে আমি হলো 0.25 বারবার আমাকে মার্ক করে করে দিতে হচ্ছিল, আর এখানে আমাকে বারবার মার্ক না করে ওই 0.25
0.25 কে আমি দুইটা ভাগে বটম এবং টপ আর লেফট এবং রাইট এই দুইটা সাইডে আমি ভাগ করে দিচ্ছি, হুম এটাই তো? হুম 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 হুম। ওকে, লাস্ট বেঞ্চের সাথে বুঝে ফেলেছি। না ভাই, উনি মনে হয় উল্টায় বলছে ব্যাপারটা। আমরা হচ্ছে ফটোশপে ওই যে দুইবার নিতাম না, উনি ওইটার কথা বলতেছে, একটা বটম একটা টপ। অ্যাকচুয়ালি এটা তো ওইভাবে না। আমরা হাইটে যেটা নিতাম সেটা হচ্ছে ফটোশপে টপ বটমে চইলা যেত ভাগ হয়ে অটো, আর এখানে আমাদের টপ বটমে হলো আলাদা আলাদা করে 0.125 নিতে হইতাছে। আপু এটা বলছে না নাকি? না, আপু একটু ভুল বলছে মনে হয়। আপু বুঝাইছে হচ্ছে আমরা ওই যে ক্যানভাসটা প্রথম নেওয়ার পরে আরো দুইবার নিতাম না, বড় করতাম না। আপু মনে করতেছে একটা হচ্ছে বটম একবার বড় করতাম, আর একটা হচ্ছে টপ, সম্ভবত এটাই মনে করছে। আপুকে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা আপু কি বলছেন একটু বলেন তো। শোনেন আমি আবার বলতেছি, ফাইল নিউ, দেখেন এখানে আমরা যে দুইবার নিতাম, একটা হচ্ছে সেফটি মার্জিন আর একটা হচ্ছে বিলিড এরিয়া। আমি শুধু বিলিড এরিয়া নিয়ে কথা বলতেছি, সেফটি মার্জিন নিয়ে আমি কোনো কথা বলতেছি না। আমরা ফটোশপে যে বিজনেস কার্ড ডিজাইনের জন্য যে আমরা ডকুমেন্ট নেওয়া শিখেছি, সেখানে দুইবারে দুইটা মান নিতাম, একটা হচ্ছে বিলিড এরিয়া নিতাম একবার, আর একবার হচ্ছে সেফটি মার্জিন, ঠিক না? ভিতরেরটা ছিল সেফটি মার্জিন, বাইরেরটা ছিল কি বিলিড এরিয়া। আমি শুধু বিলিড এরিয়া নিয়ে কথা বলতেছি, এখানে সেফটি মার্জিন নিয়ে কোনো কথা বলতেছি না। ভাইয়া আমি ওইটাই বলতেছি যে ব্লিড এরিয়া আমরা ওইখানে হচ্ছে 0.25 এটা হলো পরে সেফটি মার্জিনের মধ্যে নিতাম, আর ব্লিড এরিয়া যখন আমরা নিতাম তখন তো আমরা 0.25টা কম নিতাম না, কম নিতাম এই কারণে যে যাতে আমি পরে বাড়াতে পারি আমার সেফটি মার্জিনের মানে ইয়েতে, আমি যখন লেখার আগে যখন আমি সেফটি মার্জিনটা নিব ওই সময় যাতে আমার কোনো প্রবলেম না হয়, যে চারপাশ থেকে কাটলে যাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য আমরা ওখানে কম নিতাম, নিয়ে তারপরে আমরা এটাকে বাড়াই নিতাম। আমি এইটা এতটুকু বুঝতে পারলাম। এখন আপনি যেটা বলছেন যে ব্লিড এরিয়াটাই আমরা হলো দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, বটম আর হচ্ছে লেফট রাইট, যেটা টপ বটম আর লেফট টপ রাইট। বটম আর লেফট রাইট, হ্যাঁ এইটাকেই আমরা আগে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ওই যে 2.5 যেটা, ওইটাকেই আমরা দুই ভাগে ভাগ করলাম, টপ বটম আর লেফট রাইট। আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করে বুঝাই। এটা একটা ডকুমেন্ট মনে করেন, বা মনে করেন যে কালার চেঞ্জ করে, এটা একটা কি ডকুমেন্ট, ঠিক আছে? এখন দেখেন এই যে এই ডকুমেন্টটা মনে করেন যে আমরা নিব, এই লালটা যেটা দেখতেছেন, এইটা লালটার দিকে সবাই তাকান। এখন লালটার হাইট মানে কি বলেন তো? হাইট বলতে কতটুকু? হাইট বলতে ভাইয়া বটম এন্ড হচ্ছে টপ এন্ড বটম। হ্যাঁ এখানে দেখেন ওকে, আমি যদি টপে যদি একটা অংশ বাড়াই, তাহলেও কিন্তু আমার কি বাড়বে? হাইটটা বেড়ে যাবে না? বুঝলেন? জি ভাইয়া, হাইট বেড়ে যাবে। আবার বটমেও যদি একটু অংশ বাড়াই, তাহলেও কি আমার হাইট বেড়ে যাবে না? জি ভাইয়া, বেড়ে যাবে। তাহলে হাইট ইজ ইকুয়াল টু কত? হাইট ইজ ইকুয়াল টু কি? টপ প্লাস বটম। এটা কি বুঝছেন? জি। এটা বুঝেন না কে বলেন? হাইট ইজ ইকুয়াল টু টপ প্লাস বটম, এটা বুঝেন না কে? এই যে টপ এবং বটম এই দুইটা মিলেই তো আমার হাইটটা বেড়েছে নাকি? জি ভাইয়া বুঝতে পারছি এটা। আচ্ছা ওয়াইড, তাহলে ওয়াইড মানে কি ভাইয়া? ওয়াইডটা হচ্ছে আপনার লেফট এন্ড রাইট, এই দুই সাইডটা, লেফট প্লাস এন্ড রাইট। ওয়াইড ইকুয়াল টু লেফট প্লাস রাইট। তাহলে আমি যদি এখন ওয়াইড যদি বাড়াতে চাই, মনে করেন যে অন্য একটা কালার দিয়ে আমি এখন যদি মনে করেন যে ওয়াইড যদি বাড়াতে চাই, তাহলে আমাকে এই বাম সাইডেও বাড়ানো লাগতেছে, আবার কি ডান সাইডে বাড়াতে হবে, ডান সাইডেও বাড়ানো লাগতেছে। তার মানে কি হইলো? ওয়াইড ইকুয়াল টু কি? লেফট এন্ড রাইট।
এবার আসেন ফটোশপের কথা চিন্তা করি। আমরা ফটোশপে কি কি বাড়াইতাম? শুধু হাইট এবং ওয়াইড বাড়াইতাম, ঠিক না? হ্যাঁ হাইট এবং ওয়াইড বাড়াইতাম। তাহলে ওয়াইডে কত বাড়াতাম আমি? ওয়াইডে বাড়াতাম 0.25 বাড়াতাম ওয়াইডে, ঠিক না? রাইট জি তাহলে এটা যদি আমি এখন এই লেফট রাইটে যদি দেই তাহলে 0.125 0.25 কে দুইটা ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে হ্যাঁ কত দিতে হবে? 0.125 0.125 জি প্লাস 0.125 এখানে 0 পয়েন্ট দেওয়া হয় না। 0.125 প্লাস 0.125, তার মানে কি আমার হিসাব ঠিক আছে? হ্যাঁ আমরা ওয়াইডে ফটোশপে কত দিতাম? 0.25। 0.25 এখানে আমাকে দিতে দেওয়া লাগতেছে কোথায়? লেফটে এবং রাইটে। তার মানে 0.125 0.125। তাহলে আমার সেই ফটোশপের হিসাবের সাথে মিল আছে, হ্যাঁ বুঝছেন সবাই? জি আবার হাইডের বেলাও একই। হাইডে আমরা ফটোশপে কত দিতাম? 0.25 0.25। এখন এটাকে যদি আমি টপ এবং বটমে ভাগ করে দিই তাহলে আমাকে কত লাগবে? 0.125 প্লাস 0.125। সহজ হিসাব। এটা কি সবাই বুঝছেন সেটা বলেন? জি ভাইয়া। কেন আমরা ইসে কি বলে ফটোশপে 0.25 নিতাম এবং ইলাস্ট্রেটরে কেন আমরা 0.125 করে নিচ্ছি? এর সঠিক কারণটা কি সবাই বুঝছেন সবাই? জি ভাইয়া। কেউ যদি না বুঝে থাকেন সেও বলতে পারেন এখনো। বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। কারো কোনো অসুবিধা আছে? না ভাইয়া। ওকে, তোমার তাত্ত্বী আপু এখন বলতে পারবেন? জি বুঝেছি। কি বুঝছেন আল্লাহ জানে। ওকে, তাহলে এটা আমি কেটে দিয়ে আবার নতুন ডকুমেন্ট নিই। ফাইল থেকে নিচে যাব, নিচে গিয়ে আমরা আমাদের মতো যদি প্রিন্ট আইটেমের ডিজাইন করি তাহলে আমরা বিলিট এরিয়া নিব, আর যদি আমরা ওয়েব আইটেমের ডিজাইন করি তাহলে আমাদের কি বিলিট এরিয়া নিতে হবে না। আমরা এখান থেকে একটা সাইজ নিব, মনে করেন 1024 ইন্টু 720 নিয়ে ওকে। এই একটা আমরা মনে করেন যে ডকুমেন্ট নিলাম। এটা কিসের জন্য নিলাম? এখানে কোনো বিলিট এরিয়া নাই কেন? ওয়েব আইটেম ওয়েব আইটেম ডিজাইন করবো, এই কারণে আমি কোনো বিল্ড এরিয়া নেই নাই। বাট যদি আমি প্রিন্ট আইটেমের ডিজাইন করতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু আমাকে অবশ্যই বিল্ড এরিয়া নিতে হতো, ঠিক না? এই বিল্ড এরিয়া হচ্ছে কতটুকু? এই লাল দাগ থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বিল্ড এরিয়া। আর আমরা যখন এরপরে যখন একটা ব্যাকগ্রাউন্ড কিছু একটা নিব তখন কিন্তু অবশ্যই এই লাল দাগের এই কোণা থেকে একদম লাল দাগের এই কোণা, অর্থাৎ বাহির থেকে বাহির পর্যন্ত টানতে হবে। লাল দাগ কেউ বাহিরে রাখে দিয়েন না। এটা আমরা যখন এরপরে এর উপরে যখন একটা ব্যাকগ্রাউন্ড নেব তখন কিন্তু পুরোটা জুড়ে টানতে হবে, একদম লাল দাগ থেকে লাল দাগ পর্যন্ত টানতে হবে। অনেকে কিন্তু এটাই ভুল করে, অনেকে কি করে এই ভিতর থেকে টানে, বাহিরে লাল দাগটা থেকে যায়। এই ভুলটা মনের ভুলেও কেউ করেন না। এই ভিতরে টানে, বাহিরে এই দাগটা থেকে যায়, লাল দাগটা না। এটা সম্পূর্ণ ভুল পন্থা। সঠিক পন্থা হলো কি এই লাল দাগ থেকে ধরে একদম লাল দাগ পর্যন্ত টানতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এখানে আমার এই বিল্ড এরিয়াটা অটোমেটিক কেন চলে আসছে? কারণ এটা প্রিন্ট আইটেম এবং আমি ডকুমেন্ট নেওয়ার সময় বিল্ড এরিয়া দিয়ে দিয়েছিলাম বিদায় এই বিল্ড এরিয়াটা চলে আসে। কিন্তু এই ওয়েব আইটেমে কেন বিল্ড এরিয়া আসে না? কারণ আমি বিল্ড এরিয়া দেই যে এটা ওয়েব আইটেম, এই কারণে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এখন এখানে যে টুল বার টুল মেনু টুলস যেগুলো আছে আর কি, টুল বারে যে টুলস গুলো আছে সেই টুল সম্পর্কে একটু দেখাই। প্রথম যে টুলটা সেটা সিলেকশন টুল বা মুভ টুলও বলতে পারেন। মুভ টুলের যে কাজটা ছিল ফটোশপে সেটা এখানে নাম এসে হয়েছে সিলেকশন টুল, ঠিক আছে? এর পরের যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল। এটা বুঝাই দেব, ঠিক আছে? এখন দেখেন, আমরা ফটোশপে যদি আমরা কোনো ইসের মেন টুলসের যদি সাব টুল বের করতে যেতাম তাহলে আমরা কিভাবে বের করতাম? টুলসের উপরে রাইট ক্লিক করতাম, রাইট বাটনটা ক্লিক করলেই সাব টুলটা বের হয়ে যেত। কিন্তু ইলাস্ট্রেটরে না, সেরকম করে হবে না। ইলাস্ট্রেটরে কি করতে হবে? এটা লেফট বাটনে ক্লিক করতে হবে, তবে লেফট বাটন ক্লিক করে লং প্রেস করতে হবে। হ্যাঁ, লেফট বাটনে ক্লিক করে চেপে ধরতে হবে, তাহলে সাব টুলগুলো বের হবে।
কেউ আবার ভুলে ওই রাইট বাটন ক্লিক করেন না বারবার, রাইট বাটন ক্লিক করতেছি তাও সাবটুল গুলো আসতেছে না, আসবে না। আপনাকে লেফট বাটনে ক্লিক করে চেপে ধরতে হবে, তাহলে কি হবে, তাহলে কি হবে বলেন, তাহলে সাবটুল গুলো চলে আসবে। সাবটুলগুলো চলে আসবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আসবে না। এই সিস্টেম কিন্তু বুঝেন। এখন দেখেন আমরা ফটোশপে কি করতাম, একটা যদি কি নিতাম, শেপ যদি নিতাম, তাহলে মনে করেন এটা একটা শেপ। এখন এই শেপটা যদি আমাকে সিলেক্ট করতে হতো, তাহলে কি ডান পাশ থেকে নিচ থেকে আমার লেয়ারটা সিলেক্ট করতে হতো, ঠিক না? জি ভাইয়া। লেয়ার করলে তারপরে এটা ধরে নাড়াচাড়া করতে পারতাম, ঠিক না? কিন্তু ইলাস্ট্রেটরে সেটা না, ইলাস্ট্রেটর হচ্ছে একটা শেপ নেওয়ার পর সেটার উপরে ক্লিক করে এটাই নাড়াচাড়া করতে পারবেন, বুঝছেন? এটাই এখানে নাড়াচাড়া। ভাইয়া লেয়ারে কোনো ঝামেলা নাই না? লেয়ারের কোনো কাজ নেই এখানে। লেয়ার আছে, আপনি যদি চান যেখান থেকে লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন, লেয়ার আছে, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটরে লেয়ারের দরকার হয় না। আর যখন আপনি যখন ইমেজ ট্রেস করতে যাবেন, ইমেজ ট্রেস বলতে আপনার যে ভেক্টর ট্রেসিং করতে যাবেন, সেক্ষেত্রে লেয়ারের দরকার আছে, সেটা সামনে দেখিয়ে দেবো যে সেক্ষেত্রে আসলে লেয়ার কি কাজটা করে। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই কেমন আছেন? সমস্যা নেই। তাহলে এখন আমরা যে কোনো সময় কি করব, যে কোনো শেপ আমরা কি ক্লিক করে আমরা সেটাকে সিলেক্ট করে নাড়াচাড়া করতে পারবো, আমাদের আর লেয়ার ধরতে হবে না। কথা কি বুঝছেন? এটা কি ভাই ডাবল ক্লিক না সিঙ্গেল ক্লিক করলেই সিলেক্ট হবে? একটা ক্লিক করলেই ক্লিক হবে, একটা ক্লিক করলেই সিলেক্ট হবে, আপনি ধরে টানতে পারবেন। জি ভাইয়া। আপনি একটা ক্লিক দিয়েই যে কোনো শেপকে টেনে মনে করেন সিলেক্ট করতে হবে। এখন কোন একটা শেপ সিলেকশন অবস্থায় আছে নাকি ডিসিলেক্ট অবস্থায় আছে সেটা বোঝা যাবে কিভাবে? সেই শেপটার চারপাশে যদি অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা সিলেকশন অবস্থা আছে, আর কোনো শেপের চারপাশে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট না দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা ডিসিলেক্ট অবস্থায় আছে। কথা কি বুঝছেন? যেমন এটা এখন কি অবস্থায় আছে? ডিসিলেক্ট। যদি আমি এখানে একটা ক্লিক করি, এখন এটা সিলেক্ট অবস্থা আছে। কিভাবে বুঝলাম? এর চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে, তার মানে এই শেপটা এখন সিলেক্ট অবস্থায় আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এখন লেয়ার যেহেতু নাই, সেহেতু আমাদের একটা ঝামেলা হওয়ার কথা না? জি ভাইয়া, সম্পূর্ণটা নড়াচড়া হওয়ার কথা একসাথে। না, একসাথে না। আমি এখন লেয়ার নেই নাই, তাহলে লেয়ার নিলে তো মনে করেন এখন আমি সবুজ রংটা যদি আমার কোনো কারণে নিচে নেওয়ার প্রয়োজন হয়, আমি সবুজ শেপটা কিভাবে নিচে নেব বলেন? লেয়ার নাই তো, আগে তো লেয়ার ধরে ক্লিক করলেই আর উপরে নিচে নিলে সব শেপগুলো উপরে নিচে। ভাই ভাইয়া রাইট বাটনে ক্লিক করলে মনে হয় অপশন আসবে। ভাইয়া রেড কালারটার উপর সিলেক্ট করলে হবে বোধহয়। আমি বলতে চাচ্ছিলাম যে রেড কালারে ক্লিক করলে আপনার ওইটা সিলেক্ট হবে, আবার সবুজটাতে ক্লিক করলে আবার সবুজটা হচ্ছে সিলেক্ট হবে। তাহলে অটো আমি সিলেক্ট হয়ে যাবে এটা? ভাইয়া কি বলছে আপনি বুঝেন নাই? আমরা যে লেয়ারে মানে উপরেরটা উপরে থাকবে, সেটা উপরেরটা যদি নিচে নিয়ে আসি তাহলে তো সেটা দেখা যায় না। ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কিছু লিখি, যদি ব্যাকগ্রাউন্ড উপরে দিয়ে লেখা যদি নিচে লেয়ারে দিই তাহলে তো লেখা নিচে পড়ে যায়। ভাইয়া ওইটার কথা বলছে। অর্থাৎ কোনো জি ভাই, ওইটি অবজেক্টের উপরে রাইট ক্লিক করলে অপশন আসবে। আচ্ছা, অবজেক্টের উপরে ক্লিক করলে আমি ক্লিক করলাম, কই ভাই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এই সবুজটাকে পিছনে পাঠাতে যাচ্ছি, লালটার পিছনে পাঠাতে যাচ্ছি। ভাই ওই অ্যারেঞ্জ দিয়ে মনে হয় করে এটা। অ্যারেঞ্জ দিয়ে করে না ভাই? অ্যারেঞ্জ দিয়া, আচ্ছা ঠিক আছে, আপনার অ্যানসার ঠিক আছে। এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করলে ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এখানে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এর দ্বারা হচ্ছে আপনি এক স্টেপ করে পিছনে সামনে নিয়ে আসতে পারবেন। আর যেটা আছে বাকি যে দুইটা অপশন আছে অ্যারেঞ্জের, এখানে একটা আছে ব্রিং টু ফ্রন্ট, এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে একবারে সবার উপরে চলে আসবে। আরেকটা আছে কি
সেন্ড টু ব্যাক এইটা দিলে একদম সবার নিচে যাবে। কথা কি বুঝছেন? এখানে অ্যারেঞ্জ করার সিস্টেম হচ্ছে চারটা। একটা হচ্ছে কি বুঝেন নাই? জি একটা ভাই হচ্ছে বুঝতে জি ভাই পারছি, বুঝতে পারছি। ব্রিং টু ফ্রন্ট। প্রথমটা হচ্ছে একদম Bring to সামনে front আনা। না, বাংলায় বুঝে কন, বাংলায় বুঝে কন। এখানে 4 ভাবে আপনার উপরে নিচে আনা নেওয়া যায়। কিভাবে বলেন? বলেন, বুলবুল ভাই জি বলেন। ভাই, প্রথমটা হইছে একদম সামনে নিয়ে আসবে। তারপর একটা ব্রিং ফরওয়ার্ড হইছে, যদি 4-5টা লেয়ার থাকে তাহলে উপরে যে লেয়ারটা আছে ওইটার উপরে নিয়ে আসবে। তারপরে পরেরটা হইছে দিয়া একটার পিছনে নেবে, এক ধাপ পিছনে নেবে আর একদম পিছনে নেবে। এই 4টা ভাগ ভাই। আচ্ছা আমি একটু বলি, দেখেন সবাই বুঝেন কিনা। 4টা ধাপে, 2টা ধাপে পিছনে নেওয়া যায় আর 2টা ধাপে উপরে নিয়ে আসা যায়। তো 2টা ধাপে যে পিছনে নেওয়া যায় তার ভিতরে একটা হচ্ছে, একটা অপশন আছে সেটা দ্বারা এক ধাপ করে, অর্থাৎ আপনি মনে করেন যে একটা সিঁড়ি দিয়ে নিচে নামতেছেন, আপনি এক ধাপ করে পা দিয়ে আপনি নিচে নামতেছেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে একদম সবার উপরে যে সিঁড়িটা আছে সেটা দিয়ে এক লাফে একদম নিচে নেমে গেল। ভাইয়া একটু দেখান আমার এই ইলাস্ট্রেটরটা তো ওই যে সেই কিরকম জানি ওপেন হইতেছে না, আপনি ওইটা রাইট বাটন ক্লিক করে ওইটা দিয়ে একটু বুঝাই দেন। দেখাচ্ছি, দাঁড়ান, আগে কথাগুলো শোন, দেখাচ্ছি, না দেখি তো যাও, বুঝতে পারবো। একটা হচ্ছে কি আপনি মনে করেন যে এক ধাপ করে পিছনে নিতে পারবেন, আর একটা হচ্ছে একবারে পিছনে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে পিছনে নেওয়ার 2টা উপায়। আর সামনে উপরে নিয়ে আসার 2টা উপায়, সেটা হচ্ছে এক ধাপ করে উপরে নিয়ে আসতে পারবেন, আর একটা হচ্ছে একবারে উপরে নিয়ে আসতে পারবেন। এখন দেখাচ্ছি, এখন দেখে নিন। মনে করেন যে আমি আরো 5-6টা শেপ নিলাম এখানে, এই একটা, তারপর মনে করেন যে এই কালার দিয়ে নিই একটা, তারপর মনে করেন যে এই কালার দিয়ে নিই একটা। আচ্ছা ভাইয়া, আমরা বুঝবো কিভাবে আমরা কয়টা শেপ নিছি? যদি হঠাৎ করে অন্য একটা কাজ যদি সামনে আসে, একটার পেছনে যদি আরেকটা থাকে, তা তো বোঝা যাবে না। আমরা তো লেয়ারে আগে বুঝতে পারতাম যে কয়টা লেয়ার আছে, কোনটা কিভাবে আছে। বুঝাচ্ছি, জানান। এই এখানে অনেকগুলো শেপ আছে। এখন এখানে সবার উপরে কোন শেপটা আছে? এই শেপটা আছে। জি ভাই, এটা খয়েরি কালারের এই শেপটা সবার উপরে আছে। এটা খয়েরি কালার না কি কালার বাংলায় বলতে পারতেছি না। ভাইয়া ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা কালার, হ্যাঁ। এখন এইটা সবার উপরে আছে। আমি এখন এটা যদি পিছনে নিতে চাই, এক ধাপ করে যদি পিছনে নিতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এই যে মনে করেন ব্রিং, কোথায়, সরি, ব্যাকওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড জি। ব্যাকওয়ার্ড দিলে একটা পিছে চলে গেল। এখন এটা অনেকের কাছে আপনার কঠিন মনে হতে পারে, এজন্য শর্টকাট গুলো একটু লিখে নেন। সেটা হচ্ছে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল এন্ড থার্ড ব্র্যাকেট। ওপেনিং না ক্লোজিংটা? যদি ওপেনিংটা দেন তাহলে পিছে যাবে, আর যদি ক্লোজিংটা দেন তাহলে উপরে উঠবে। জি ভাই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি ওপেনিংটা দেন তাহলে পিছনে যাবে, ক্লোজিংটা দিলে উপরে চলে আসবে। একটু ট্রাই করে দেখেন। আমি কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ওপেনিংটা একটা দিলাম, এক ধাপ পিছনে গেল, আরেকটা দিলাম, আরেক ধাপ পিছনে গেল, আরেকটা দিলাম, আরেক ধাপ পিছনে গেল, আরেকটা দিলাম, আরেক ধাপ পিছনে গেল, আরেকটা দেবো, আরেক ধাপ পিছনে গেল। আবার যদি এখন ক্লোজিংটা যদি দেই তাহলে একটা দিলাম, এক ধাপ উপরে আসলো, আরেকটা দিলাম, আরেক 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 ধাপ উপরে আসলো। বুঝছেন? অ্যারেঞ্জেসে এটা সহজ। কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ওপেনিং আচ্ছা দিলে ভাই একটু প্র্যাকটিস করে নেই ভাই। আপনি প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই। এই যে মনে করেন কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ওপেনিংটা দিলাম, এক ধাপ করে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ওপেনিংটা দিলাম, এক ধাপ করে পিছনে যাচ্ছে। ক্লোজিং দেবো, এক ধাপ করে উপরে চলে আসছে। আর একবারে যদি পিছনে নিতে চান তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং, একেবারে পিছনে চলে যাবে। আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং, একবার উপরে চলে আসবে। বুঝেন না কে কে?
ওই কন্ট্রোল শিফট দেন থার্ড ব্র্যাকেট ওপেনিং বা ক্লোজিং ইউজ করতে হবে, এই তো? হুম 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 কন্ট্রোলের সাথে শিফট প্রেস করতে হবে। কন্ট্রোলের সাথে শিফটটাও চেপে ধরতে হবে, হ্যাঁ। আচ্ছা, শিফট লিখে রাখি, CTRL প্লাস। হ্যাঁ, মিউটই লেখেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। ভাইয়া মনে করেন যে আমার শেপের মধ্যে ছোট একটা শেপ কোনো কারণে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, সেটা যদি আমি উপরে তুলে আনতে চাই, দেন ওটাতে আপনি বললেন একবার সিলেক্ট করে তখন আমাকে কন্ট্রোল শিফট বা কন্ট্রোল থার্ড ব্রেকেট ক্লোজ এগুলো চাপতে হবে। তো নিচে যদি ছোটটা থাকে তখন আমি ওটাকে সিলেক্ট করব কিভাবে? নিচে যদি ছোটটা থাকে, মনে করেন যে মানে ছোট একটা শেপ নিলেন, সেটা এটা ভাইয়া মিডলে নেন, আরো মিডলে নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছোট করে এবার একদম পিছনে দিয়ে দেন। আর আমি কয়টা লেয়ার নিছি এটা বুঝবো কিভাবে? লেয়ার বলতে যে কয়টা শেপ নিছি এটা বুঝবো কিভাবে? এটা এখানে লেখা থাকে না, আপনাকে দেখে বুঝতে হবে, বুঝছেন? এখানে কোথাও লেখা থাকে না যে এখানে এই কয়টা শেপ নেওয়া। তাহলে তো ভাই একটা একটা করে সরায় দেখতে হবে আমি টোটাল কয়টা নিছি। আগে যেমন লেয়ারে ছিল বুঝতে পারতাম। এটা মনে করেন যে আপনি একদম পিছনে চলে গেছে, ঠিক না? এখন দেখেন আপনি যখন এগুলো সিলেক্ট করবেন তখন দেখেন এই মাঝখানেও কিন্তু একটা দাগ চলে আসছে, দেখছেন? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে এভাবে পুরোটা সিলেক্ট করতে। হ্যাঁ, আমি যদি একবারে সবগুলো টান দিয়ে একসাথে সিলেক্ট করি তখন এই দেখেন এই মাঝখানে যে ছোট শেপটা আছে সেই ছোট শেপের দাগটা দেখা যাবে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই এই যে ছোট। এখন কি করব ভাইয়া? এখন যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখন এখানে দেখে বুঝতে পারবেন যে এখানে একটা কি আছে, শেপ পিছনের দিকে আছে। তখন আপনাকে যেটা করতে হবে, এই যেখানে শেপটা আছে তার পাশ থেকে আপনি এগুলো সব সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর মনে করেন কন্ট্রোল শিফট দিয়ে এগুলো পিছনে নিয়ে যাবেন, তাহলে মনে করেন এই শেপটা উপরে চলে আসবে। ও জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝছেন? তা মনে করেন যে এভাবে করে দিয়ে যান, কন্ট্রোল শিফট পিছনে নিয়ে যান। আর একটা কথা সেটা হচ্ছে আমরা যখন আনডু রিডু করতাম, ঠিক আছে, তখন একাধিক যদি আনডু করা লাগতো তখন কন্ট্রোল অল্টার জেড চাপতাম না, কিন্তু এখানে অল্টার চাপতে হবে না, শুধু কন্ট্রোল জেড চাপতে থাকলে আপনি আনলিমিটেড পর্যন্ত আনডু করতে পারবেন। কন্ট্রোল জেড আনলিমিটেড আনডু। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই। এখন মনে করেন যে আপনি একসাথে একাধিক শেপ সিলেক্ট করবেন, সেগুলো কিভাবে সিলেক্ট করবেন? শিফট চেপে আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। এখন এটা উপরে চলে আসছে। ভাইয়া শিফট চেপে কি মানে শিফট চেপে আপনি ক্লিক করতে থাকবেন, তাহলে একাধিক শেপ সিলেক্ট করতে পারবেন। ও আচ্ছা, মনে করেন আপনি এই একটা শেপ সিলেক্ট করা আছে, হ্যাঁ ঠিক আছে, এখন যদি আপনি আরেকটা শেপ সিলেক্ট করতে যান তাহলে আগেরটা কি ডিসিলেক্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যদি শিফট চেপে তারপরে যদি ক্লিক করতে থাকেন একটা পর একটা, তাহলে সবগুলোই সিলেক্ট অবস্থায় থাকবে, কোনোটা ডিসিলেক্ট হবে না। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। আর হলো এভাবে শিফট চেপে ক্লিক করে করে সিলেক্ট করতে পারেন, অথবা মনে করেন এভাবে টান দিয়েও একসাথে সিলেক্ট করতে পারেন। আমরা ভাইয়া কন্ট্রোল টিপে লেয়ারগুলো এইভাবে সিলেক্ট করতাম, তা এখন আমরা শিফট চিপে এইভাবে সিলেক্ট করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইলাস্ট্রেটর একটু উল্টা পাল্টা না, খুব বেশি উল্টো পাল্টা না, ঠিক আছে। আর আরেকটা হলো আপনার এভাবে ক্লিক করে করে এভাবে শিফট চেপে ক্লিক করে করে সিলেক্ট করতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আমি শিফট চাপবো না, সেক্ষেত্রে একসাথে এভাবে টেনে এভাবে সিলেক্ট করতে পারবেন, যে কয়টা লাগে এভাবে একসাথে টেনে সিলেক্ট করতে পারবেন, বুঝছেন? টেনে যে কয়টা থানার ভিতরে আসবে সেটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ বলেন। এই যে আমরা যে টেনে একসাথে সিলেক্ট করতাম, মানে আমরা সব লেয়ার কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, তো মনে হলো যে না আমার এখানে দুইটা লেয়ার ডিসিলেক্ট করতে হবে, তখন আমরা কন্ট্রোলে ক্লিক করে দুইটা লেয়ার ডিসিলেক্ট করতাম। তো সেক্ষেত্রে আমরা যদি এখন পুরোটা সিলেক্ট করি, মনে করেন দুটো লেয়ার আমরা বাদ দিব, তো সেক্ষেত্রে আমরা কি ক্লিক করে ওটা বাদ দিব? না শুধু খালি ক্লিক করলে? শিফট চেপে বাদ দিতে পারবেন। ও আচ্ছা, শিফট চেপে আবার ক্লিক করলে হবে? হ্যাঁ, এই দেখেন এখন আমি বাদ দিতেছি, দেখেন আচ্ছা বাদ হচ্ছে না। ও ওই সেম জিনিস, প্রসেসটা সেমই, কিন্তু ওই শিফট ধরে ক্লিক করলে বাড়বে, মানে সিলেক্ট হবে, আবার শিফট ধরে আবার ওইটা আবার ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে।
হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আগের প্রসেসই খালি এটা কন্ট্রোলের জায়গায় শিফট হয়ে গেছে। হুম হুম। ঠিক আছে ভাইয়া। তো এগুলো কি বুঝছেন আপনারা সবাই এখন এই পর্যন্ত যা বুঝাইলাম? জি ভাইয়া, কারো বুঝতে বুঝতে পারছি। সমস্যা আছে কিনা বলেন? কারো বুঝতে সমস্যা আছে? ভাইয়া শিফট চেপে মাউস ক্লিক করে করে এক একটা শেপ হলো সিলেক্ট করা যাবে, এই পর্যন্তই তো? একাধিক শেপ সিলেক্ট করা যাবে। হ্যাঁ, একাধিক শেপ সিলেক্ট করা যাবে। হ্যাঁ ভাই। সিঙ্গেল শেপ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে শিফট চাপতে হবে না, আপনি জাস্ট একটা না, শুধু একটা চাপ দিলে হবে। আর ওই যে আরেকটা দেখাচ্ছিলেন যে হচ্ছে মাউস দিয়ে পুরোটা সিলেক্ট করা, টেনে টেনে সেটা টেনে, হ্যাঁ হ্যাঁ টেনে টান দিয়ে, মাউস দিয়ে টান দিয়ে। হ্যাঁ, আমি বলি শোনেন, সেটা হচ্ছে টান দিয়ে যদি একসাথে অনেকগুলো সিলেক্ট করেন সেটা হ্যাঁ। আপনি একসাথে অনেকগুলো সিলেক্ট করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে শিফট চাপতে হবে না। ও ঠিক আছে? আচ্ছা। আপনি যদি মনে করেন এখান থেকে সব সিলেক্ট করতে চান, আপনি টান দিয়ে পুরোটার উপরে এরকম টান দিবেন, তাহলে আর কোনো শিফট চাপতে হবে না। আপনি যদি চান যে এখান থেকে দুইটা শুধুমাত্র সিলেক্ট করবেন, টান দিয়ে এই দুইটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, এই দেখেন এই দুইটা সিলেক্ট হয়েছে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। এগুলো হচ্ছে মোটামুটি। আর এখানে কালার প্লেটের দিকে একটু তাকান, কালার পিকার যেটা আছে সেটার দিকে একটু তাকান। এখানে আপনার ফটোশপে ছিল কি ফরগ্রাউন্ড কালার আর কি ছিল ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু ইলাস্ট্রেটরে কি ফিল কালার আর হচ্ছে স্ট্রোক, ফিল এবং স্ট্রোক। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কিছু নাই। ভাই আমরা প্রথম যেটা নিছি সেটাই তো শুধু ব্যাকগ্রাউন্ড না, সাদা সাদা এটা ব্যাকগ্রাউন্ড, এটা আর্টবোর্ড। আপনি যদি এখন এভাবে যদি এটা পিএনজি সেভ করেন তাহলে পাশে আসবে সব ফাঁকা। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি এটা পিছনে যদি ফাঁকা না রাখতে চান তাহলে এটার উপরে আপনাকে একটা সাদা শেপ নিয়ে নিতে হবে। এটা লাল হয়ে গেছে, আপনি এটাকে সাদা করে নেবেন কালার এখান থেকে এবং কন্ট্রোল শিফট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দেবেন। ও বুঝতে পারছি ভাই। আচ্ছা, কে জানি আনমিউট করছে, একদম কানে শব্দ লাগতেছে। শারমিনার আপু। আচ্ছা, আর একটা শর্টকাট লিখেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে, এটা লিখেন। জি ভাই। কন্ট্রোল 2 দিয়ে লক করে আর কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে। কোন শেপ মনে করেন যে আপনি কোনো একটা শেপকে লক করবেন, সেক্ষেত্রে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারবেন। মনে করেন এই শেপটা সবার উপরে যে শেপটা আছে, এই শেপটাকে আপনি লক করতে চাচ্ছেন যে এই শেপটা যেন কোনো নাড়াচাড়াও না হয়, কোনোভাবে ক্লিক করে যেন নাড়াচাড়া না পড়ে, প্লাস মনে করেন যে কোনো কালার মালার যেন চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনি এটাকে লক করতে পারবেন। কন্ট্রোল 2 সেই 2 চাপলে এটা লক হয়ে যাবে। তখন আর আপনি চাইলেও এটা সিলেক্ট করতে পারবেন না, সিলেক্টও করতে পারবেন না, এটা কালারও চেঞ্জ করতে পারবেন না কোনোভাবে, এটা লক হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল অল্টার 2 চাপেন সেক্ষেত্রে আবার এটা কি হবে, আনলক হয়ে যাবে। তখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আবার কালার চেঞ্জ করতে পারবেন বা ছোট বড়ও করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। আর একটা আছে হাইট আর শো, কন্ট্রোল 3 দিয়ে হাইট করে, ঠিক আছে, আর কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করে। কোনো একটা শেপকে যদি আপনি হাইট করে রাখতে চান, যে সবার উপরে যে শেপটা আছে এটা আপনি হাইট করে রাখবেন, এই যে শেপটা আছে এই শেপটাকে আপনি হাইট করে রাখবেন, তাহলে এটা সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল 3 চাপবেন, এটা হাইড হয়ে যাবে। হ্যালো আলিম ভাই, কন্ট্রোল এই আনলক করার জন্য জানি কি শর্টকাট বলেন ভাই? কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2 আনলক ফর আনলক, আর লক হইলো কন্ট্রোল 2। কন্ট্রোল অল্টার 2 প্লাস অল্টার প্লাস 2। আচ্ছা ভাইয়া, তাহলে কন্ট্রোল 3 এটা হচ্ছে ওই যে আই বাটনটা কাজ করে ফটোশপে। জি ভাই, লিখছি। আর কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করায়, ঠিক আছে, কন্ট্রোল অল্টার 3 চাপতাম, এটা আবার চলে আসছে। ভাইয়া হাইট করে কত দিয়ে বললেন? কন্ট্রোল 3 কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আর কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করায়। জি ভাই, লেখা শেষ। সবাইকে এ পর্যন্ত লিখছেন এবং বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি আমরা এই যে ফিল কালার এবং স্ট্রোক এই দুইটা বিষয় নিয়ে, কারণ এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ফটোশপে কি ছিল, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে আছে ফিল কালার এবং কি স্ট্রোক। এখানেও কি ছিল,
এখানে কিন্তু অপশন বারে কিন্তু ঠিকই কি ফিল কালার ছিল এবং স্ট্রোক ছিল, কিন্তু এখানে কি ছিল ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো এখন যেটা ফিল কালার আছে এটা কোন একটা শেপ সিলেক্ট করে আপনি যদি ফিল কালার উপরে ক্লিক করেন তাহলে ফিল কালারটা চলে আসবে এবং এখানে কোড দিয়ে আপনি চাইলে কালার নিতে পারবেন, অথবা এখান থেকে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করে আপনি কালারটা এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং এখানে দেখেন কোনো কালার অ্যাপ্লাই করা লাগে না, বুঝছেন? এখানে কোনো কালার আলাদাভাবে কি করা লাগে না, অ্যাপ্লাই করা লাগে না। এখানে চেঞ্জ করলেই সেটা অটোমেটিক, এখানে যদি কোনো শেপ সিলেক্ট থাকে শেপ সিলেক্ট করার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করলে অটোমেটিক কি হয়ে যাবে, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আলাদাভাবে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি এই শেপটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে যদি আপনি ফিল কালারে ক্লিক করেন এবং এখান থেকে যদি কালার চেঞ্জ করেন অটোমেটিক এই কালারটা চেঞ্জ হয়ে গেল, বুঝছেন? আবার এই লাল কালারের শেপটা সিলেক্ট করা হবে, আপনি কি করবেন, ফিল কালার ডাবল ক্লিক করবেন, এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করবেন বা হলুদ কালার সিলেক্ট করবেন, এই দেখেন অটোমেটিক এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে স্ট্রোকের কাজটা কি? এখানে স্ট্রোকের কাজটা হলো স্ট্রোকটা যদি এখানে ডাবল ক্লিক করেন স্ট্রোকটা উপরে চলে আসবে, ঠিক আছে। আবার যদি ফিল কালার ডাবল ক্লিক করেন ফিল কালারটা উপরে চলে আসবে, ক্লিয়ার? এখন এখানে যদি একটা করে ক্লিক করেন তাও কিন্তু উপরে নিচে আসে। এই যে কর্নারে যে একটা আছে না, বাঁকা একটা অ্যারো আছে না দুই দিকে, দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কি হবে, কালার সোয়াপ হবে, কালার উল্টে যাবে। উল্টে যাবে তখন কি কি ভাইয়া বর্ডারটা কালার হয়ে যাবে আর ভেতরের সলিডটা কি নাই হয়ে যাবে এরকম? আমি বলি শুনেন, এই যেটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মনে করেন যে কালারটা সফট করে দিল, তখন কি হইলো, বর্ডারে যে বর্ডারটা কালারটা সবুজ হয়ে গেছে, সবুজ হলুদ হয়ে গেছে, মানে স্ট্রোক দেখা যাচ্ছে এটার, হ্যাঁ স্টক দেখা যাচ্ছে, আর ফিল কালার কি হয়ে গেছে, নাই হয়ে নাই গেছে। গেছে। আবার যদি স্টকে ক্লিক করি তাহলে কি হয়েছে, স্টকটা নাই হয়ে গেছে আর ফিল কালারটা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে কর্নারে। তো এটা যদি ইনার তো সমস্যা নাই। এখানে একটু দেখেন এখন স্টক কিভাবে তৈরি করবে, ঠিক আছে। মানে ইলাস্ট্রেটরের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু স্টক খুবই গুরুত্বপূর্ণ, স্টক অনেক কাজে আসে। হয়তো ফটোশপে খুব বেশি একটা কাজে আসতো না স্টক, কিন্তু ইলাস্ট্রেটরে অনেক কাজে আসে, যে কোনো ডিজাইনের জন্য স্টক খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করেও আপনি স্টকের মানে ফিল কালারও রাখতে পারবেন, সাথে একটা স্টকও দিতে পারবেন। দেখছেন চিকন একটা স্টক চলে আসছে লাল, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আবার এখান থেকে চাইলে কিন্তু স্টকের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এটা কিভাবে করছেন ভাইয়া? এই যে উপরে দেখেন অপশন বারের দিকে তাকান, আমি এখান থেকে স্টকের সাইজ কমিয়ে দিচ্ছি, ও বুঝতে পারছি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আবার এখান থেকে স্টকের সাইজ বাড়িয়ে দিচ্ছি, স্টক সাইজ বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইলাস্ট্রেটরে কি ব্লেন্ডিং অপশন আছে নাকি ভাইয়া? কিসে? কালার ব্লেন্ডিং, ওই যে আমরা যে ডাবল ক্লিক করে যে ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোড আছে। আচ্ছা, এখানেও আছে। এটা দেখাবো না আপনাদের, ঠিক আছে। আচ্ছা সেটা আপনাদেরকে দেখাবো না এখানে। ভাইয়া ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে মানে মেইন পার্থক্য কোন দিকে? মেইন পার্থক্য হচ্ছে কার্যবিধি হচ্ছে মেইন পার্থক্য। ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন আপনার করা যায়, আর ফটোশপ হচ্ছে এডিটিং এর কাজ করে, এডিটিং। আর মেইন পার্থক্য সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, বুঝছেন? ইলাস্ট্রেটর 3D টাইপের, 3D টাইপের। ভেক্টর জিনিসটা হচ্ছে কি, আপনি ভেক্টর জিনিস হচ্ছে কখনো এটা ফাটবে না, ঠিক আছে। এই ইলাস্ট্রেটর এই ছোট একটা শেপ আপনি যতই জুম করেন না কেন জীবনেও ফাটাইতে পারবেন না, কথা কি বুঝছেন? জি ভাইয়া। যতই জুম করেন এটা ফাটবে না। কিন্তু ফটোশপে যে কোনো একটা শেপ নেওয়ার পর সেটা জুম করার পর সেটা দেখবেন যে ভিতরে ছোট ডট 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 ডট, হ্যাঁ পিক্সেল গুলো আলাদা হয়ে যায়। কিন্তু ইলাস্ট্রেটরে সেটা কখনোই হবে না। আর একটা কথা সেটা বলে রাখি, ফটোশপে জুম করা যায় কত পার্সেন্ট পর্যন্ত? 3200। কিন্তু ইলাস্ট্রেটরে 6400% জুম করা যায়।
ইলাস্ট্রেটর ডাবল ভাই। হ্যাঁ 6400% পর্যন্ত জুম করে দেয়। আর ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। অর্থাৎ ফটোশপে যে কাজগুলো করবেন ওগুলো জুম করলে ফেটে যাবে, কিন্তু ইলাস্ট্রেটরে কখনোই ফাটবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাই এটা কি রাস্টার না ফটোশপ? ফটোশপ হচ্ছে রাস্টার, কিন্তু ইলাস্ট্রেটর কি ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স এর বৈশিষ্ট্য কি, এটা জুম করলে ফেটে যাবে। আর ভেক্টর গ্রাফিক্স এর বৈশিষ্ট্য হচ্ছে এটা যতই জুম করা হোক কখনোই ফাটবে না। সবাই কি ক্লিয়ার? এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো লিখে রাখেন অথবা ভালোভাবে মনে রাখেন। জি ভাই লিখে রাখছি। এগুলো কিন্তু যখন মনে পড়ে তখন, এখন মনে আসতেছে একটা একটা যেটা মনে আসতেছে সব বলে দিচ্ছে, আর মাঝখানে যখন মনে পড়বে বলে দেবো, সাথে সাথে লিখে রাখবেন। সবসময় কিন্তু এই খুঁটিনাটি সবকিছু মনে থাকে না, মাথায় আসে না। জি ভাইয়া। এখন দেখেন এই শেপের যদি আমরা একটা স্ট্রোক নেই, দেখেন এখানে কিন্তু স্ট্রোক একটা অপশন আছে। এই স্ট্রোক অপশনটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, বুঝছেন? কিভাবে কাজ করা যায় মনে করেন এই যে হলুদ একটা তুহিন ভাই আসছে ভাইয়া। আলিম ভাই, তুহিন ভাই আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি এখানে এই যে হলুদ যে শেপটা আছে বাকিগুলো ডিলিট দিয়ে দিই, কারণ বাকিগুলো আবার ঝামেলা করতে পারে আপনাদের। বাকিগুলো ডিলিট দিয়ে একটা শেপ রাখি, শুধু হলুদ শেপটা রাখি, বাকিগুলো সব ডিলিট দিয়ে দিই। হলুদ না, এটা সেটা অন্য একটা কালার দেই। আচ্ছা হলুদ না, অন্য একটা কালার দেই। আচ্ছা ভাইয়া, ডিলিট করার ক্ষেত্রে কি আপনি লক করে তারপর ডিলিট করছেন? না, একসাথে টেনে জাস্ট ডিলিট বাটনটা প্রেস করছি, ডিলিট হয়ে গেছে। তাহলে শুধু ওইটা রয়ে গেল, এই যে এই লেয়ার, এটা রয়ে গেল, যে মানে এটা এটা ডিসিলেক্ট সিলেক্ট করি না তো। ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। বুঝেন নাই? এই দেখেন, আমি যখন ডিলিট করছি এই হলুদ শেপটা বাদ দিয়ে বাকিগুলো এভাবে এক টানে সিলেক্ট করে ফেলছি। দেখেন এভাবে এক টান দিয়ে সিলেক্ট করছি, ডিলিট হয়ে গেছে। আবার এই এটা কি বলে, এটাকে আবার আরেক টান দিয়ে এটা সিলেক্ট করছি, ডিলিট দিয়ে ডিলিট হয়ে গেছে। জি ভাই বুঝতে পারছি। হলুদ শেপটাকে আমি অন্য একটা কালার দেই, মনে করেন যে ব্লু কালার দিলাম, এবং এর স্ট্রোকটা নিলাম মনে করেন যে অন্য একটা, আচ্ছা সরি কি করতেছি, ব্লু কালার এবং স্ট্রোকটা দিয়ে মনে করেন যে লাল। এখন আসি, এবার আমরা স্ট্রোক অপশনে আসি। এটা সিলেক্ট করলাম, স্ট্রোক অপশনে আসলাম। দেখেন এখানে প্রথমটা আছে কি ওয়েট, ঠিক না? অর্থাৎ এই ইলাস্ট্রেটরের সরি এই যে স্ট্রোকের কি হবে, ওয়েট কত হবে, 17 পিটি, ঠিক আছে? এখানে একটা আছে ক্যাপ, একটা আছে কর্নার, একটা আছে এই 17 পিটি কি সব সময়ই থাকবে? না, আপনি তো এই যে আমি তো এটা দেখাইলাম, যেটা চেঞ্জ করে নিন। যে কোনো সময় যে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, দেখেন নাই আমি তো বাড়াই কমাই দেখালাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি ভাইয়া, ওখানে ওটা খেয়াল করতে পারিনি। ঠিক আছে। এবার দেখেন এখানে যদি আমি এখান থেকে যে লাইন সেগমেন্ট টুল আছে, এখান থেকে আমি একটা লাইন নিয়ে আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বুঝাই। একটা লাইন নিলাম, এটা কি স্ট্রোক না? এটা কি স্ট্রোক না? জি ভাই স্ট্রোক। জি আমি চাইলে এটা চিকনও করতে পারতেছি, মোটাও করতেছি স্ট্রোকের এই অপশন দিয়ে, তার মানে কি এটা স্ট্রোক। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার দেখেন আমি স্ট্রোক যেটা আছে এই স্ট্রোকটার দিকেও তাকাই আর এই অপশনগুলোর দিকেও তাকাই, তাহলে ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে স্ট্রোক অপশনে গেলাম, এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি ক্যাপ। একটা হচ্ছে বাট ক্যাপ, একটা হচ্ছে রাউন্ড ক্যাপ, আর একটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। বাট ক্যাপ যেটা সেটা হচ্ছে এই যে সাধারণ ক্যাপ, বুঝেন? ক্যাপ কোথায় দেয় মানুষ? মাথায় পরে না ক্যাপ? বোতলের মুখ খায়, তারপরে আমরা মাথায় পরি। তো এটারও ক্যাপ কোথায় হতে পারে? এই যে বাম সাইডে এবং ডান সাইডে, এই দুইটা মাথায় তো ক্যাপ হবে নাকি? জি ভাই। এটা এখন যে ক্যাপটা আছে সেটা হচ্ছে বাট ক্যাপ। বাট ক্যাপ কেমন? এই যে এখানে দেখেন বাট ক্যাপটা কেমন, এরকম। আমি যদি এটা
রাউন্ড ক্যাপ ক্লিক করি, তাহলে দেখেন এই স্ট্রোকটার দুই পাশে কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? একটু ভালোভাবে খেয়াল করেন তো, দেখেন তো। জি ভাইয়া, জি ভাইয়া, রাউন্ড হয়েছে। রাউন্ড হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা ক্যাপ আছে, সেটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এটা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু ওই বাট ক্যাপের মতোই, বাট এটা কি, এটা দুই পাশ থেকে বাড়ানো। ওই দেখেন এখানে এই পর্যন্ত এসে আপনার অ্যাঙ্কর পয়েন্ট শেষ হয়ে গেছে, তারপরও কিন্তু দুই পাশে অতটুকু বাড়ানো আছে, বাড়তি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। আর যদি বাট ক্যাপ দিই তাহলে বাড়তিটা থাকছে না, দেখতেছেন? জি ভাইয়া। আপনার ডিজাইনের ক্ষেত্রে বাট ক্যাপ লাগবে না রাউন্ড ক্যাপ লাগবে না প্রজেক্টিং ক্যাপ লাগবে, যেটা লাগবে আপনি এখান থেকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আসি কর্নার। কর্নারটা আমি এটা দিয়ে দেখাই। এই যে এখানে এই যে স্ট্রোকটা আছে, এটা কয়টা কর্নার আছে? 4টা কর্নার আছে। এবার যদি আমি কর্নার, এখানে কি আছে, কি কর্নার আছে? এটা মিটার জয়েন। কর্নারের এই জয়েন্টটা কি আছে? মিটার জয়েন। আর এটা কি আছে? রাউন্ড জয়েন। রাউন্ড জয়েনে আমি যখন ক্লিক করলাম তখন দেখেন কর্নার গুলো কি রাউন্ড হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চারদিকটা রাউন্ড হয়ে গেছে। আমি যদি এটা আবার চেঞ্জ করে যদি অন্য একটা দেই, সেরকম হয়ে গেছে, দেখেন? মনে হয় যেন কাটতে দিছে এই মাথা দিয়ে, এরকম হয়েছে না? চারপাশের দিকে। জি ভাইয়া, কোনাটা সমান, গোল হয় না, সমান। তো আপনার এখনটা কি মিটার জয়েন লাগবে না রাউন্ড জয়েন লাগবে নাকি বেভেল জয়েন লাগবে? যেটা লাগবে ডিজাইনের জন্য আপনি সেটাই এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। বুঝছেন? তাহলে ক্যাপের কাজ কি? ক্যাপের কাজ হচ্ছে যেসব স্ট্রোকের দুই মাথা বের করা আছে, সেক্ষেত্রে এই ক্যাপগুলো ইউজ করে এই মাথাগুলো রাউন্ড করতে পারবেন বা বাট করতে পারবেন বা প্রজেক্টিং যে কোনো ভাবে করতে পারবেন। আর কর্নার কি? কর্নার হচ্ছে যেসব স্ট্রোকের কি মিল মানে জয়েন আছে, জয়েন হওয়া আছে, অর্থাৎ এই স্ট্রোকের কি কোনো শেষ আছে? এটা গোল না, চারদিক থেকে মিলানো না, এটার কি কোনো ক্যাপ দেওয়ার কোনো জায়গা আছে? এটার কি কোনো মাথা আছে? তো চারদিক থেকেই তো জয়েন, ঠিক না? এখানে 4টা কি আছে? কথা বলে না। 4টা কি আছে? জয়েন আছে। এই জয়েন গুলোর ক্ষেত্রে এই কর্নারটা ইউজ করতে পারবেন। এই কর্নার গুলো কেমন হবে? এটা কি এরকম হবে, কার্ভ হবে নাকি রাউন্ড হবে, সেটা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, ওই লিমিটটা বাড়ানো কমানো যাবে তো, তাই না? কোনটা লিমিট? হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাইয়া, এটা তো কর্নারের লিমিট না, নাকি হচ্ছে ক্যাপেরও লিমিট? কিসের? মানে এই যে লিমিটটা যে এখানে আছে, এই ক্যাপ এবং কর্নার, এর কি দুইটারই লিমিট এইটা, নাকি শুধু কর্নারের লিমিট এইটা? কর্নার। এই দেখেন, এটা দিলে আপনার ই হইতেছে আর কি। দেখেন আমি যখন একে নিয়ে আসছি তখন কি হয়েছে? 2। এটা কিন্তু কি হয়েছে দেখছেন? কেটে গেছে একটু, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন স্ট্রোকটা সবাই বুঝতে পারেন কিন্তু একটু দেখেন। অ্যালাইন স্ট্রোক জিনিসটা কি? অ্যালাইন স্ট্রোক এটা কি আছে? অ্যালাইন স্ট্রোক ইনটু সেন্টার। এর মানে হচ্ছে আপনি যখন এটা অ্যালাইন স্ট্রোক ইনটু সেন্টারে যখন রাখবেন, তখন এরপর যদি আপনি এই স্ট্রোকের পরিমাণ যদি বাড়ান কমান, তাহলে মাঝখানে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই মাঝখানে যে পাথের দুই সাইড থেকেই সমানভাবে বাড়তেছে কমতেছে, দেখতেছেন? আপনি যখন কমিয়ে নিচ্ছেন সমানভাবে কমতেছে, আর বাড়াচ্ছেন যখন সমানভাবে বাড়তেছে, ঠিক না? কিন্তু আপনি যদি এখান থেকে এই যে অ্যালাইন স্ট্রোক কিন্তু সেন্টার না দিয়ে আপনি যদি অ্যালাইন স্ট্রোক ইনসাইড দেন, তাহলে কি হইলো? কি হইলো? শুধু ভিতর দিকে বাড়বে। শুধু ভিতর থেকে বাড়বে কমবে। এই যে আপনি বুঝছেন, শুধু ভিতরের দিকে বাড়বে কমবে। দেখছেন এখন কি আর ওই পাথের অন্য পাশে কি বাড়তেছে? শুধু ভিতরের দিকেই বাড়লো কমলো, ঠিক না? দেখেন, ক্লিয়ার? যদি আমি তৃতীয় যেটা আছে আউটসাইড, সেটা যদি দেই তাহলে শুধু বাহিরের দিকে বাড়বে, বাড়া কমা যা শুধু বাহিরের দিকে। দেখেন সবাই কি বুঝছেন? বুঝতে কার অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। এখন দেখেন আরেকটা দেখাই, সেটা হচ্ছে ড্যাশ লাইন। সিলেক্ট করে দেখাই, কালারটার উপর অ্যাপ্লাই হবে। দেখেন ড্যাশ লাইন
এটা দেওয়ার সাথে সাথে দেখেন স্ট্রোকটা কেমন হয়ে গেল, কাটা 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 হয়ে গেছে না? হ্যাঁ, ডট ডট চলে আসছে, ড্যাশে ড্যাশে। রেল লাইনের মতো হয়ে গেল পুরো। হ্যাঁ, রেল লাইনের মতো। এখন আমি যদি এটাকে দেখেন যদি কমিয়ে নেই তখন কি কিসের মতো হয়েছে এখন? দেখতে পাচ্ছেন এখন কি দাগগুলো আরো কি কি হয়েছে? ছোট হয়ে আসছে, ছোট হয়ে গেছে ভাইয়া, বেশি হয়েছে এবং ছোট হয়ে গেছে। আর যদি আমি যত বাড়াচ্ছি তত কি হচ্ছে? ড্যাশ গুলা বড় হইতেছে আর সংখ্যা কমে যাইতেছে। আচ্ছা, এখন এটা অনেক বেশি হয়ে গেছে, আমি কমাই নি, দাঁড়ান দেখাইতে গিয়ে অনেক বেশি করে ফেলেছি। এখন এই যে দেখেন এখানে গ্যাপ টোটালি সিলেক্ট করি না, আর একটা হচ্ছে গ্যাপ, একটা আছে ড্যাশ, একটা হচ্ছে গ্যাপ। এখন ড্যাশ আছে কয়টা? 1 2 3টা, আর গ্যাপ আছে কয়টা? 1 তিনটা 2 3টা, 3টা ড্যাশ আছে, 3টা গ্যাপ আছে। এখন এগুলো দিয়ে কি করা যায়? ড্যাশ দিয়ে বোঝানো হয় আপনি কত পিটির পরে আপনি কি আরেকটা কি করবেন? ড্যাশ দিব আরেকটা, মানে আর গ্যাপটা হচ্ছে গ্যাপের কত পিটি আর কি ফাঁকা থাকবে। আপনি যত গ্যাপটা বাড়িয়ে দিচ্ছেন তখন কি ফাঁকা তত বেড়ে যাচ্ছে, ঠিক না? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, ড্যাশ দিয়ে আর কি ওই যে সোজা যে লম্বার মতো ওই সাইজ বুঝাইতেছে, আর গ্যাপ দিয়ে মাঝখানে ফাঁকা যতটুকু অংশ। দেখেন আমি যখন ড্যাশ যখন বাড়িয়ে দিছি তখন কি এই যে এগুলো কিন্তু কি হচ্ছে? বড় হচ্ছে না, আর গ্যাপ জি ভাইয়া কিন্তু মোটা হইতেছে। ছোটই থাকতেছে। কারণ গ্যাপ ছোট থাকবে না কেন? কারণ গ্যাপ মাত্র আমি 4 পিটি বলে দিছি, গ্যাপ থাকবে কতটুকু? 4 পিটি। তো 4 পিটি। একটা 42 পিটি ড্যাশের পরে একটা 4 পিটি গ্যাপ আছে, প্রত্যেক একটা 42 পিটি ড্যাশের পরে 4 পিটি একটা গ্যাপ আছে। কথা কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি ভাইয়া, এই জায়গায় গ্যাপ বাড়াইলে মাঝখানে ফাঁকা বাইরে যাবে, আর এখন ড্যাশের যদি সংখ্যা গ্যাপটা কমে যাবে। বাড়াই, গ্যাপ বাড়াচ্ছি, মাঝখানে ফাঁকাও কি বাড়তেছে। ক্লিয়ার? এখন দেখো তাহলে বাকি যে ড্যাশ গুলো আছে, গ্যাপ গুলো আছে, এগুলো কোন কাজে লাগে? এগুলোও কাজে লাগে। এখন আমি এখানে ড্যাশ দিলাম মনে করেন আবার 50, আর গ্যাপ দিলাম মনে করেন যে আবার 30, আবার দিলাম মনে করেন 30। তাইলে ভাই এটাকে দুইটা সেকশনে ভাগ হয়ে গেছে, তো এই থেকে এই পর্যন্ত এই রকমের চলবে, আবার ওই থেকে ওই পর্যন্ত এরকম চলবে। তাহলে প্রথম কি হলো? 42 পিটি ড্যাশের পরে 7 পিটি গ্যাপ, তারপর 50 পিটি ড্যাশের পরে 20 পিটি গ্যাপ, তারপর আবার 30 পিটি ড্যাশের পরে 15 পিটি গ্যাপ, আবার এটা প্রথম থেকে আবার শুরু হবে। বুঝছেন? মানে এটা ঘুরতে থাকবে বারবার। প্রথম একটা থাকবে কি? জি ভাই বুঝতে পারছি, এটা চেইন রিঅ্যাকশনের মতো। হ্যাঁ, 42 পিটি ড্যাশের পরে 7 পিটি গ্যাপ। বুঝছেন? কথা বুঝেন নাই? এখান থেকে দেখাই, এই যে এখান থেকে, অর্থাৎ এটা তো আসলে ছোট একটা লাইন নেওয়া তো, যার কারণে এটা মিক্সড হয়ে যাচ্ছে, বুঝতেছেন না। এটা দিয়ে দেখাই। আপনাদের অনেকের মনে হয় সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে বুঝতে? ভাইয়া এই যে যেটা বললেন যে 42 পিটির পরে 7 পিটি, মানে কি? মানে এগুলো কি থাকতেই হবে না এটা ইচ্ছে মতো? ইচ্ছা মতো, আমি তো এখান থেকে বাড়ি। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে 42-এর পরে 7, 50, 20, 30, 15, এটা তো আমার নিজের ইচ্ছে মতো। ইচ্ছা মতো, ইচ্ছা মতো। আপনি এখানে প্রথম দিলেন 10, তারপর দিলেন মনে করেন যে 10 দিলেন ড্যাশ, 5 দিলেন গ্যাপ, এরপরে দিলেন মনে করেন যে 20 দিলেন ড্যাশ, 10 দিলেন গ্যাপ, তারপর মনে করেন যে 30 দিলেন ড্যাশ, 20 দিলেন গ্যাপ। এখন দেখেন কি হইল? 10 পিটি ড্যাশের পরে 15 পিটি গ্যাপ, তারপরে 20 পিটি ড্যাশের পরে 10 পিটি গ্যাপ, আবার 30 পিটি ড্যাশের পরে কত? 20 পিটি গ্যাপ। কথা কি বুঝছেন?
জি ভাই বুঝতে পারছি ভাইয়া। আমি এখানে এরকম আমার ইচ্ছা মতো দিলাম, ওই কারণে আমার ইচ্ছা মতো এখানে হয়েছে, বুঝছেন? আমি যদি চাইতাম যে অন্যরকম দিতে, আমি যে এখানে যে কোনো খুশি করবো, যদি এখান থেকে টিক মার্কটা উঠাই দেন তাহলে কিন্তু কি সব চলে যাবে। আর এখানে একটা আছে ইউনিফর্ম। ইউনিফর্মটা কি কাজে লাগে? মনে করেন যে আপনি এখানে একটা স্ট্রোক নিলেন, তো এখানে নিচে আছে ইউনিফর্ম, এটা দিয়ে আপনি এটা চেহারা পরিবর্তন করতে পারবেন। দেখতেছেন চেহারা পরিবর্তন হচ্ছে, এটা দিয়ে আবার উল্টিয়ে ফেলা যায়। বুঝছেন? সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এগুলা কি মানে আলাদাভাবে নিয়ে আসা যায় নাকি, নাকি এটা যে বিল্ট ইন যা আছে তাই? এখানে যা আছে তাই। আচ্ছা। আবার এই অ্যারো আছে, যদি চান যে মাথায় কিছু যোগ করবেন সেটাও করতে পারবেন। আর এর পাশে যদি কিছু যোগ করতে চান সেটাও আছে সিস্টেম। বুঝছেন? এগুলা বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? কারো মাথার উপরে দিয়ে গেলে বললেন ভাই যে তীর বানাইছেন তাতে মাথার উপর দিয়ে যাওয়াই ভালো ভাই, বুঝতে পারছি ভাইয়া। দেখেন, এটা হচ্ছে এই যে প্রোফাইল যেটা যেটা ইউনিফর্ম আর কি, এটা হচ্ছে আপনার পুরো স্ট্রোকটাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? আর এখানে যেটা আছে সেটা হচ্ছে দুই মাথায় কি হবে সেটা দেখানো আছে, ঠিক আছে? অ্যারো হেড আর কি। তো যেটা বাম সাইডে যেটা আছে সেটা হচ্ছে বাম সাইডের মাথায় যোগ হবে, যেটা ডান সাইডে আছে সেটা ডান সাইডের মাথায় যোগ হবে। এখন বাম সাইডে মনে করেন দিলাম একটা তীরের মাথা দিলাম, আর ডান সাইডে দিলাম মনে করেন যে এইটা, তাহলে কি একটা পরিপূর্ণ তীর হবে না? তাহলে আমি যদি এটাকে টেনে একটু লম্বা করি, হয়েছে? আচ্ছা ভাইয়া, আমরা যদি এটা তো মানে সিলেক্ট করলে তো এই যে ট্রান্সফর্মের মতোই থাকে, এটার কি কর্নারে কর্নারে দিয়ে কি এটা বড়ও করতে পারবো চাইলে? কিসের? মানে আমরা যে কন্ট্রোল টি দিলে যে সিলেক্ট করলে তো ট্রান্সফর্মের মতো ওইরকম বিল্ট ইনই আছে, তো ওইটা মনে করেন কোনায় কোনায় দিলেও তো এটা বড় হবে না? আপনি এখন যেটা করতে পারবেন, এটাকে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এরপরে মনে করেন যে আপনি এটা করতে পারবেন। ও, এখন আপনি এটাকে একসাথে সিলেক্ট করে আপনি এখন এটাকে বাড়াতে পারবেন। নাইলে আগে শুধু স্ট্রোকটা বড় হইতো, তোর এই যে মাথার তীরটির পিছনের এই যে ফলা এগুলো বড় হইতো না। বুঝতে পারছি। এটা কি অবজেক্টে যে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড। ঠিক আছে ভাই। হ্যাঁ, এগুলো আরো সামনে অনেক কাজ আছে। আর ইলাস্ট্রেটরে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হলো পাথফাইন্ডার। এই দেখেন, এই যে পাথফাইন্ডার। আলিম ভাই একটু ভাইয়া, ওই যে ভাই এক্সপ্যান্ড করা ছাড়া যদি আমি টোটালটা সিলেক্ট করে নিতাম তাইলে কি ওই ভাই ফলার ওইগুলো ধরতো ভাই? না, জি আচ্ছা ভাই। এই যে মনে করেন যে যদি আমি এটা আগের মতো দিই, তাহলে এখন কি আমি যদি বাড়াই, তাহলে দেখেন শুধুমাত্র কি বাড়তেছে? স্ট্রোকটা বাড়তেছে ভাই, লম্বা হইতেছে, শুধুমাত্র লম্বা হইতেছে, ঠিক না? আপনার এই যে এই দুই পাশের মাথা কি সমানভাবে বাড়তেছে? না। জি না ভাইয়া, আমি এইটাই বলছি ভাই। এখন যদি আমি ওই যে সিলেক্ট দিয়ে যে আপনি ধরেন না, এই যে সম্পূর্ণ একটা মতো করে টান দিয়ে ধরেন না, ওইভাবে ধরলে কি মানে ফলাটলা সহ ধরতো কিনা, আমি ওইটা জিজ্ঞেস করছি ভাই। মানে ওই যে টান দিয়ে ধরেন না বক্স করে, যে অবজেক্ট গুলো ধরেন না ওইভাবে। ও আচ্ছা, ধরতেছে না ভাই, ঠিক আছে ভাই। এখন এই ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে পাথফাইন্ডার, আর একটা আছে টুলস আছে শেপ বিল্ডার টুল, ঠিক আছে? এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আর পেন টুল, পাথফাইন্ডার টুল, শেপ বিল্ডার টুল, টাইপ টুল, শেপ টুল, সবই মানে গুরুত্বপূর্ণ। সবই প্রত্যেকটারই কাজ আছে, খুব ভালো কাজ আছে সবগুলোই, মানে ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে এগুলো বেশি। হ্যাঁ বলেন। এই পাথফাইন্ডার টুলটা,
হ্যাঁ, পাথফাইন্ডার টুলটা এটা কালকে বুঝালে হয় না? হ্যাঁ মানে হ্যাঁ, পর্যন্ত আজকে থাকতো। জি ভাইয়া। বেশি হয়ে গেছে। না, বেশি হয়ে যায়নি ভাইয়া, আমরা বেশি- লিখে রেখেছি সবকিছুই। তো মনে হচ্ছে যে এটা যখন আবার বসবো তখন একটু বসে এগুলো একটু মাথার মধ্যে নিয়ে তারপরে যদি আবার এগুলো বুঝতাম পরে। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো করছি ক্লাসে দেখাইছি, কালকের ক্লাসে কিন্তু যে কাউকে প্রেজেন্টেশনে নিয়ে আসবো এবং বলবো যে আপনি এইটা করে দেখান, এইটার কাজ কি, এইটার কাজ কি, এটা কিভাবে করে, এটা কিভাবে করে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবো। ঠিক আছে, জি ভাইয়া, জি ভাইয়া। ফেসবুকের এই অপশন গুলো যা দেখাইছি এগুলো কিন্তু জিজ্ঞেস করবো যে এইটার কাজ কি, এটার কাজ কি, ড্যাশ ক্যাপ এটার কাজ কি, জি ক্যাপের কাজ কি, কর্নারের কাজ কি। আমি বলবো যে একটা ফেসবুক নিয়ে সেটা রাউন্ড কর্নার করেন তো, জি এরকম বলবো। এটা কিন্তু কালকে অবশ্যই করে দিতে হবে। ঠিক আছে, আমি ঠিক যে আছে। কালার দেখাইলাম, স্টোর দেখাইলাম, এটা কি কাজে ব্যবহার হয়। জি ঠিক ভাইয়া। আছে, আর তারপরে বলবো যে একটা করেন, একটা শেপ চেঞ্জ, শেপটা কালার চেঞ্জ করেন। তারপর বলবো যে এটাকে হাইড করেন, এটাকে লক করেন, আনলক করেন, আবার হাইড থেকে শো করেন। ঠিক আছে, এরপর বলবো যে আপনি করেন সবার শেষে যে ইটা আছে, শেপটা আছে, সেটাকে সবার উপরে নিয়ে আসেন। আবার সবার উপরে যে শেপটা আছে সেটা তিনটে সেইভাবে পরে নেন। এরকম কিন্তু কালকে ক্লাসে টাস্ক দিব এক একজনকে, যাকে মন চায় তাকে প্রেজেন্টেশনে নিয়ে আসবো এবং বলবো যে এইটা করেন, এইটা করেন, এইটা করেন। সেগুলো জি কিন্তু ভাইয়া। অবশ্যই করতে হবে। জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কি বলেন? জি ভাইয়া।